তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান। রাজীব, আপনি কেমন আছেন? যাই, রাজীবের মুখ থেকে স্কচ টেপ খুলে দাও। তবে স্কচ টেপ খুলে দেওয়ার আগে আমি বলছি, আপনি বলবেন। যাই, রাজীবের মুখ থেকে স্কচ টেপটা একটু একটু খুলে দাও। হ্যাঁ বস, বলো। বাংলাদেশে টেপগুলা বস খুবই নিম্ন কোয়ালিটির, বেশি আঠা না? বেশি আঠা। হ্যাঁ, কি বলতেছিলেন? বস, এই যে আপনার বউ যে আপনাকে মুখে স্কচ টেপ মেরে দিচ্ছে, ঠিক আছে, এর পেছনে কারণটা কি? ভুলটা করছে বস, স্কচ টেপ মারা দরকার ছিল অন্য দুটা জায়গায়, মুখে না। একটা হচ্ছে চোখে, আরেকটা হচ্ছে বস হৃদয়ে। মুখে স্কচ টেপ মারছে যেন আমি কোনো মেয়েকে আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে না পারি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি সত্যিকার অর্থে, একদম মন থেকে, একদম শুদ্ধভাবে কেউ মুখ দিয়ে বলে না, রাইট, বলে চোখ দিয়ে। চোখ কাজে আপনার চোখে মারা উচিত। আমি চোখে মারা উচিত ছিল। আমার যেটা জানার বিষয় রাজীব, দেখেন আপনিও ম্যারিড, আমিও ম্যারিড, এবং প্রত্যেকটা ম্যারিড মানুষের কিছু নিয়ম কানুন আছে। যেমন আমি আমার বউয়ের সঙ্গে কখনো চিনিমিনি খেলিনি, তার বিশ্বাস নেই কোনোদিন আমি চিনিমিনি খেলিনি। একদম। আমার আজকে প্রায় 16 বছর হয় বিয়ে হয়েছে। 16 বছরে আমি 16 সেকেন্ডের জন্য অন্য কোন নারীকে আমার জীবনে স্থান দেইনি। একদম স্থান দিছি বস, আপনি সাক্ষী। আপনি তো আমাকে প্রায় 14.5 বছর ধরে চেনেন। দিছি কাউকে আমি দিইনি। এর মধ্যে কি আমার কাছে অফার আসে নাই? আমার কাছে কি প্রলোভন আসে নাই? আসছে কিন্তু বস। তো যতবার অফার আসছে, প্রলোভন আসছে, কখনো আমার পা ফসকায় নাই। আমি কখনো অন্য মেয়েদের দিকে তাকাই নাই, কখনো অন্য মেয়েদের নিয়ে আমি ভাবি নাই, কখনো অন্য কোনো মেয়ে আমার ভেতর কোনো ধরনের আলোড়ন তৈরি করতে পারেনি, কখনো আমি অন্য মেয়ের প্রেমের ফাঁদে আমি পড়িনি। আমার দিকে কি মেয়েরা প্রেমের তীর ছড়ে নাই? ছুটছে, কিন্তু আমি সেই তীর নিজের গায়ে বিধাইনি। একই দেশে আমরা থাকি, একই শহরে আমরা থাকি, একই দোকানে চাল আমরা খাই, তাহলে আমার মতো একজন সচ্চরিত্রের ছেলের সঙ্গে, একজন ভালো মানুষের সাথে এত কাছে মিশে সবসময় একসঙ্গে ঘুরে আপনি কিভাবে এত খারাপ হলেন যে আপনি আরেকটা মেয়ের সাথে একটি কাণ্ড করতে গিয়ে ধরা খাইছেন, এবং ধরা খাওয়ার পর আপনি পিটানি খাইছেন, এবং পিটানি খাওয়ার পর আপনার বউ আপনার মুখে স্কচ টেপ লাগাই দিছে যাতে ওই মুখ দিয়ে অন্য কোনো মেয়েকে মিষ্টি কথা বলতে না পারে। প্রথম সমস্যা হচ্ছে আমি আপনার সঙ্গে ঘুরি। এখন আপনি বললেন না যে আপনার দিকে অনেক তীর ছুঁড়ে মারা হয়, এটা খুবই সত্য, এবং এটাও সত্য যে সে তীরগুলো আপনার গায়ে এসে লাগে না। কারণ বস, মেয়েরা মন থেকেই প্রেমের তীরগুলো ছোড়ে, কিন্তু তাদের নিশানা বস একটু এদিক সেদিক হয়ে যায়। আচ্ছা, আপনার পাশে থাকি, সেই তীরগুলো আসে লাগে আমার গায়ে। আচ্ছা, আমার তো কোনো দোষ নাই, আমি তো তীরবিদ্ধ। একটা তীরবিদ্ধ প্রাণী খুব স্বাভাবিকভাবেই যন্ত্রণা কাতর। আমার গায়ে যেহেতু সে প্রেমের তীর লাগে, সেই হিসাবে আমি প্রেমের কাতরতা আক্রমণ। এটা কি প্রেমের কাতর? আরেকটা ব্যাপার আছে, প্রেমের কাতরতা বলে না, লাম্পটটা বলে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বস, আপনি এরকম ল্যাম্পট কেন, মানে ল্যাম্পপোস্ট কেন? আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার কি একটু মানে এই যে ধরেন আপনার নিজের, ধরেন আমরা কারো কারো ক্ষেত্রে বলি যে তোমার চরিত্র এত ভালো কেন, কারো কারো ক্ষেত্রে বলি যে তোমার চরিত্র এত খারাপ কেন। আপনার ক্ষেত্রে কি বলা হয়? যে তোমার চরিত্র নেই কেন, আপনার মধ্যে চরিত্র ব্যাপারটাই এক্সিস্ট করে না। আপনার কেমন অনুভূতিটা কেমন আপনার? আমি কেন খারাপ এই ব্যাখ্যাটা আমি পরে দিই। আমি বলতেছিলাম যে দুইটা কারণে আমি প্রেমে পড়ি। একটা হচ্ছে আপনার দিকে ছোড়া তীরগুলো এসে আমার গায়ে বিদ্ধ করে, এবং আমি এই কারণেই প্রেমে কাতর হয়ে পড়ি, কারণ সেই তীরগুলোর মাথায় বিষ মাখানো থাকে, সেই বিষটা হচ্ছে প্রেমের বিষ। দ্বিতীয় কারণ বস, আমি খুব পড়ুয়া। আমি যে মোটা ফ্রেমে চশমা পরি, এত পাওয়ার, গ্লাসের এত পাওয়ার, কারণ কি? আমি খুব পড়তাম। কি পড়তেন বস? ক্লাস 1-এ পড়েছি, ক্লাস 2-তে পড়েছি, ক্লাস 3-তে পড়েছি, ক্লাস 10-এ পড়েছি, কি পড়েছি, 11-এ পড়েছি, 12-এ পড়েছি, অনার্সে পড়েছি, মাস্টার্সে পড়েছি। এখন বস মাস্টার্স শেষ হওয়ার পর আমি আর পড়ার মতো প্রেম ছাড়া
আর কিছুই খুঁজে পাচ্ছি না। এখন আমি শুধু প্রেম পড়ি, কারণ আমি খুব পড়ুয়া, খুব পড়তে আমার খুব ভালো লাগে, আমি পড়তে খুব ভালোবাসি। আমাদের শ্রোতাদেরকে জানিয়ে রাখি, রাজীবের সম্প্রতি যে ক্রাইসিসটা হয়েছে সেটা হচ্ছে রাজীব তার এক বান্ধবীকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেছিল, এবং বসুন্ধরা সিটিতে যাবার পর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে দুপুরবেলায় ভাবছে রাজীবের বউ বাসায় ঘুমাচ্ছে, বাচ্চাকে খাইয়ে দিয়ে নিজে হয়তো দুপুরবেলা ঘুম দিচ্ছে, তো রাজীব তার বান্ধবীকে নিয়ে বসুন্ধরা সিটিতে গিয়ে এই দোকান সেই দোকান ঘুরছে। আপনারা বোধহয় লেডিস সেকশনে ঘোরাঘুরি করছিলেন। কোন কোন লেভেলে যেন লেডিস সেকশনটা বস আপনি বলেন। যাই হোক, লেডিস সেকশনে মানে 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 কি যেন কিনতেছিলেন বস? ওই যে ব্লাউজ কিনছিলেন, হ্যাঁ, একটা বৈশাখী রঙের একটা ব্লাউজ। মানে রাজীব ওই মেয়েকে বলছে যে দেখো, পহেলা বৈশাখে আমি তোমাকে শাড়ি ব্লাউজ দেব, কিন্তু আমার কাছে তো টাকা নেই, এই বছর শাড়িটা দিতে পারছি না, কিন্তু ব্লাউজ কিনে দেবো। তো এরকম বলে সে একটা মেয়েকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেছে, এবং তারপর সে ব্লাউজের দোকানে আশেপাশে ঘুরতেছে, ব্লাউজ দরদাম করছে। সেই সময় একই দোকানে কিছুক্ষণ আগেই রাজীবের বউ ছিল, উনিও ব্লাউজ কিনতে হয়তো বা গিয়েছিলেন। এরপর যা হয়, যে কোনো বাঙালি নারীর যেটা করা উচিত তিনি তাই করেছেন। তিনি রুখে দাঁড়িয়েছেন এবং তিনি প্রথমে রাজীবকে দোকানের মধ্যে খুবই হইচই করেছেন, মেয়েকে একটা থাপ্পড় দিয়েছেন। মেয়েটা একটা নিরীহ মেয়ে, অযথা কারণে থাপ্পড় দিল। তারপর রাজীবের ওপর ভাবি সমস্ত আক্রোশ দিয়ে ঝাঁপিয়ে পড়ে রাজীবকে মেরে হাত পা ভেঙে দিয়েছেন। রাজীবের সারা শরীর ব্যান্ডেজ, এবং সেই ব্যান্ডেজের ছবিটা আমরা ফেসবুকে দিয়েছি, তোমরা চাইলে সেই ব্যান্ডেজের ছবিটা দেখে আসতে পারো। সুন্দর লাগতেছে কিন্তু ছবিটা। আরেকটা কাজ ভাবি করেছে যে তুমি একজন লেখক, তোমার কাজ হচ্ছে লেখালেখি করা। লেখালেখি করতে তার মুখ লাগে না, কারণ রাজীবের মুখের কথায় রাজীব হচ্ছে মেয়ে ভোলানো এক ধরনের, ছোটবেলায় এক ধরনের সম্প্রদায় বাংলাদেশে ঘুরে বেড়ায়, একটা গ্রুপ বাংলাদেশে ঘুরে বেড়াতো, তারা হচ্ছে ছেলে ভোলানো গ্রুপ। ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে তারা বলতো যে চলো তোমাদেরকে ম্যাজিক দেখাতে নিয়ে যাবো, চলো তোমাদেরকে সার্কাস দেখাতে নিয়ে যাবো, এই বলে তারা ছেলেদেরকে নিয়ে, ছেলে ধরা বলা হইতো তাদেরকে। রাজীব হচ্ছে মেয়ে ধরা, এবং তার যাবতীয় অস্ত্র হচ্ছে তার মুখে। তার হাসি, একটা রাজীবের মধ্যে একটা অদ্ভুত ইনোসেন্ট একটা হাসি আছে, ঠিক আছে? মানে এই হাসিটা রাজীব ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইউটিউব দেখে দেখে হাসিটা সে রপ্ত করেছে। তারপর এই হাসি দিয়ে এবং কথা দিয়ে মেয়েদেরকে সে পটায়, এবং যে কারণে ভাবি রাজীবের মুখে স্কচ টেপ মেরে দিয়েছে, এবং স্কচ টেপটা নিয়েই রাজীব আজকে শোতে আসছে। আমরা স্কচ টেপ খোলার কারণে রাজীব কথা বলতে পারছে। ভাবি যখন আপনাকে স্কচ টেপ মুখে দেয়, তখন আপনি শেষ কি কথা বলেছিলেন ভাবিকে? শেষ বলছিলাম যে আমি তো তারপরে এখন আমি তো থেকে অনেক হতে পারে, আমি তো অনেক কষ্টে আছি, আমি তো তোমার সঙ্গে থেকে সুখী নই। আপনি কথাটা কমপ্লিট করতে পারেন না, কারণ আমি তো তোমার যন্ত্রণায় অস্থির, আমি তো তোমার নির্যাতনে একাকার, আমি তো তোমার সঙ্গে থাকতে চাই না। অনেক আমি তো দিয়ে অনেক কিছু হতে পারে। আবার এটাও হতে পারে আমি তোমাকে ভালোবাসি, এটাও হতে পারে। মানে রাজীব, আপনার সমস্যা কি? আপনি গাছেরও খাবেন, তলারও খাবেন, এটা কি আপনার বিবেকে কখনো দংশন করে না? হ্যাঁ, এইটা যদি আপনার গাছ তত্ত্বটা আপনি খুব ভালো দিচ্ছেন। হ্যাঁ, গাছেরও খাই, আমি তলারটা কুড়াই, কিন্তু আমি গাছটা লাগাই, গাছটাতে আমি সার দিই, পানি দিই, আগাছা পরিষ্কার করি। কিন্তু বস, এক ধরনের প্রজাতি আছে যারা মানুষ না, তারা গাছ না লাগায় ফল খায়, ঠিক আছে? কারণ তারা জানে গাছ লাগানোর হ্যাপা অনেক। হ্যাঁ, গাছ লাগানোর অনেক হ্যাপা। গাছ লাগাইলে গাছটাতে পানি দিতে হয়, সার দিতে হয়, বাটাই দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার লাগানো গাছের ফল আমি খাইছি? আপনি কার গাছের লাগানো ফল খাইছেন আমি জানি না, তবে আছে কেউ কেউ আছে গাছ না লাগাই ফল খায়। আমি বলতে চাই না আপনার নাম, আমি একবারও বলছি আপনার কথা না, কিন্তু আপনি যে অসমন ইঙ্গিতটা দিচ্ছেন যে আপনি গাছ লাগাইছেন, তলারও কুড়াই, কিন্তু গাছটা আমি লাগাই যত্ন করে। এক চারা গাছ থাকে, সেটা ধীরে ধীরে বড় হয়, একদিন ফল দেয়, ফলটা মাটিতে পড়ে, আমি মাটিতে কুড়ে খাই, গাছে উঠে খাই। কিন্তু তারা কতটা সচ্চরিত্রের, যারা গাছ লাগাই না কিন্তু ফল ঠিকই খেয়ে যাচ্ছে।
জাতির বিবেকের কাছে এই প্রশ্ন। আপনি এই কথাগুলো বলেন, আপনি ওই দিকে তাকায় বলেন, আমার দিকে তাকায় কেন? মানে দিক তো 4টা দিক আছে, তাই না? হ্যাঁ, আমার হাত পা ভাঙছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে, ঠিক আছে? আপনি আমার দিকে তাকায় কেন এই কথাগুলো? আচ্ছা, আমি অন্য দিকে তাকায় বলছি, অটোমেটিক্যালি আপনার থেকে ঘুরে আসতেছে কেন জানি, আমি বুঝতেছি না। আমি চেষ্টা করতেছি অন্য দিকে ঘুরা। চেয়ারটা ঠিক করে বসে, না চেয়ারটা ঠিক করে বসে। আমার হাত পা ভাঙছে, আমি সত্যি খুব ব্যথা নিয়ে আজকে শো করতে, আমি আজকে শো করতে পারতাম না। আমাদের ফেসবুক পেজে যারা তোমরা যাও, আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পারবা যে আমি কি ভয়ঙ্কর ভাবে আহত। কিন্তু আমি আহত কেন? কেন আমি আজকে এরকম নৃশংসতার শিকার? কারণ আমি একজনকে বলেছিলাম, বস মেয়েদেরকে ভালোবাসবেন, খুবই ভালো কথা, একজনকে ভালোবাসুন, একটা মেয়েকেই ভালোবাসুন। ভালোবাসার পবিত্রতা তার বিশ্বস্ততায়, ভালোবাসার পবিত্রতা তার শুদ্ধতায়, ভালোবাসার পবিত্রতা তার আনুগত্যে। একের পর এক মেয়ের সঙ্গে এইভাবে প্রেম করবেন না। এই কথা বলাটাই আমার কাল হলো, এই কথা বলাই আমার অপরাধ। যুগে যুগে সত্যবাদীরা বারবার নির্যাতিত হয়ে এসেছে, পেশি শক্তির কাছে হার মেনেছে। যুগে যুগে যাদের শক্তি আছে তারা সত্যবাদীদের মুখে স্কচ টেপ পড়াতে চেয়েছে। স্কচ টেপ আমার মুখে ছিল, স্কচ টেপ বস। হ্যাঁ, স্কচ টেপ, স্কচ টেপ, স্কচ টেপ, হ্যাঁ স্কচ টেপ না বস, এটা একটা বস রেডিও। এই রেডিওতে আমি স্কচ টেপ বলবো, পোষায় আপনার? পোষায়? পোষানোর ব্যাপার না রাজি, এখন হয়ে গেছে, এখন তো রেডিও স্টেশন অনেক হয়ে গেছে। আগে কিন্তু বেতারে তালিকাভুক্ত শিল্পী, তালিকাভুক্ত শিল্পী মানে বুঝছেন, একজন শিল্পী সে রেডিওতে কথা বলবে, ঠিক আছে, তাকে দিনের পর দিন অডিশন দিতে হতো। অডিশনে পাশ করার পর তাকে তালিকাভুক্ত করা হতো। প্রথমে সে থাকতো গ তালিকাভুক্ত, তারপর ওইখানে ভালো করলে খ তালিকাভুক্ত, তারপর ওইখানে ভালো করলে ক তালিকাভুক্ত। আপনি তো এসব পরীক্ষা দিয়ে রেডিওতে আসেননি। আপনি কিভাবে আসছেন? আপনি আসছেন কারণ এই এবিসি রেডিওর কিছু মেয়েদের সঙ্গে আপনার যোগাযোগ ছিল, তাদেরকে পটায় পটে আপনি সাথে ঢুকে পড়ছেন। কিন্তু তারপর উচ্চারণটা ঠিকভাবে করবেন। আপনি স্কচ টেপটাকে স্কচ টেপ কেন বলছেন? একটা ভুল শব্দ রেডিওতে বলা মানে কি? একটা ভুল শব্দ আপনি আমাকে বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রেডিওতে বললে এই শো কমপক্ষে 1 কোটি মানুষ শুনে। 1 কোটি মানুষ কিন্তু স্কচ টেপকে এখন থেকে স্কচ টেপ বলবে। আপনি সেদিন বলছেন এগেনস্ট, এটা আরো খারাপ লাগছে বস। তার আগে বলছেন লিপস্টিক, কিন্তু আপনি যে সেদিন বললেন কিনফি আর কিরকেল, কিনফি আর কিরকেল মানে আপনি বললেন না আমার বাসায় একটা আমার বউ কিনফি কিনে নিয়ে আসছে, কিনফি মানে ভয় আছে, কিনফি কি? পরে বুঝলাম নাইফ। আর বলে কি যে আমার মেয়ে কিরকেল লাগতে পারে না, কিরকেল লাগতে পারে না, কিরকেল কি বস? পরে বুঝলাম একটা সার্কেল। ভুল উচ্চারণ করেও মানুষের কাছে বুঝতে পারতাম। আমি স্কচ টেপ বললে স্কচ যদি বলি তারপর মানুষ বুঝতে পারতেছে যে জিনিসটা কি। কিন্তু যখন আপনি নাইফকে বলবেন কিনফি আর সার্কেলকে বলবেন কিরকিল, কি জানি বলছিলেন কিরকিল, এটাতে বস আমারটা কষ্ট হইলো। মানুষ বুঝে যে লোকটা কি বলার চেষ্টা করলো, মানুষ জানে যে এই লোকটার উচ্চারণ সুবিধা না, মানুষ মেনেই নিচ্ছে সেটা যে সে স্কচ টেপকে স্কচ বলে। কিন্তু কিনফি, হ্যাঁ কে দিয়ে শুরু, নাইফ কে দিয়ে শুরু, কিন্তু এটা কিনফি না বস, নাইফ। হ্যাঁ, আপনার দোষ না, দোষটা হচ্ছে ইংরেজদের। নাইফ হবে NIFE দিলেই হয়। আগে কে বসানোর দরকারটা ছিল? কে বলছিল? হ্যাঁ, আবার তুই বলছিস সার্কেল, সি দিয়া কোনদিন ইয়ে হয়? ক্যাট বানান কি? সিএটি ক্যাট, সি দিয়ে তো কিরকেলি হওয়ার কথা না। আপনি ঠিক আছেন, আপনি আপনার জায়গায় একদম ঠিক আছেন। আমি বলতেছি না ভুলটা আপনার, ভুলটা ব্রিটিশদের, যারা ইংরেজি ব্যাকরণে এই ভজা করা পারছে। আপনি কিনফি আর কিরকেল বলতে থাকেন, কোনো সমস্যা নেই। তবে বস মানুষদেরকে বোঝার মতো করে, আমি বাসায় যাই না খুব মানে ভয় পেয়ে গেছি। আপনি যেই বলছেন আমার বউ বস কিনফি কিনে নিয়ে আসছেন, খুব ভয় ভয় আছে। আমি মনে করছিলাম কিনফি একটা কোনো বিষ। আমি গুগলে কিনফি দেখলাম KENFI পয়জন, দেখে স্যার কিছু পাই না। কিনফি ভাবলাম যে এটা মনে হয় ভয়ঙ্কর কিছু পাই না। পরে অনেকক্ষণ পর আবিষ্কার করলাম যে নাইফ, নাইফকে আপনি কিনফি বলেন। আর আপনি বস আপনার মুখে আসলে স্কচ টেপ লাগানো দরকার। মানুষ যখন মিথ্যা কথা বলে বস, তখন তো তার চোখের পাতা পিটপিট করে,
সে কথা বলার সময় একটু ফামলিং করে, তার মধ্যে এক ধরনের নার্ভাসনেস কাজ করে, এবং সত্য কথা বলার সময় ফামলিং করে না, এবং আমি একদমই ফামলিং করি না। আপনার একদমই ফামলিং, এটা আমি অবাক হচ্ছি যে আপনি এবং এটা অবলীলায় কিভাবে বস, অবলীলায় KNIF এ কি হয় বলেন? নাইফ। এখন নাইফ, সেই দিন তো আমি রবি ভাই এটা নাইফ। রাজীব, আইডিয়াল স্কুলে কে পড়ছে? আপনি না আমি? আপনি পড়ছেন। নটর ডেমে কে পড়ছে? আপনি না আমি? আপনি পড়ছেন। ঢাকা ইউনিভার্সিটি কে পড়ছেন? আপনি পড়ছেন, আমিও পড়ছি। ওইটা হচ্ছে কিনফি। আপনি আমার চেয়ে বেশি জানেন। আমি আপনার চেয়ে 17 বছর আগে এই পৃথিবীতে আসছি। আপনি আমার চেয়ে বেশি বিশ্ব দেখছেন, বেশি পড়ছেন। আমি শেষে হার মানে না, পায়ে ধরে বস কিনফি কিরকিল আমি মেনে নিলাম। 17 বছরটা আমি সরি আমি মেনে নিতে পারলাম। আপনার সঙ্গে আমার একটা 16 বছর 10 মাস। না না ফাইজামি করেন বস, আমি আপনার সঙ্গে এক ধরনের এগ্রিমেন্টে আসছিলাম যে রাজীব আমরা রাখেন আপনার এগ্রিমেন্ট না কি না না আজকে সত্য কথা বলার জন্য আপনি যেভাবে আমাকে মারছেন, এটা আমি মারছি না, আপনি মারছেন। আপনি আপনার বউ মারছে রাজীব। দেখেন এটা মানে সে শুধু মারছে বস, আমি হইলে, আমি যদি আপনার বউ হইতাম বস, আমি গুলি করে খুন করে ফেলতাম, একদম গুলি করে খুন করে ফেলতাম। যে আপনার একবারও খারাপ লাগলো না একটা মেয়ে অন্য একটা মেয়েকে নিয়ে আপনি তাও ব্লাউজ কিনতে আপনি বসুন্ধরা সিটিতে গেছেন, আমরা একটু বিবেকে বাদ। এই জায়গায় রবি ভাই আমি আপনার কাছে সিরিয়াসলি হার মানতেছি যে সত্যিকার অর্থেই যে মানে প্রেমিকাকে, বউকে লুকিয়ে প্রেমিকাকে ব্লাউজ কিনে দেওয়া, এটা আসলেই একটা অন্যায় কাজ। সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো কাজ করছেন। তার আগে আপনি এদিক দিয়ে আপনি একটা ভালো কাজ করছেন, সেটা হচ্ছে আপনি আপনার প্রেমিকাকে ব্লাউজ কিনে দেননি। আপনি যেটা করছেন, আপনার বউয়ের ব্লাউজ চুরি করে প্রেমিকাকে গিফট করছেন। এই ভালোবাসা, এই মহান পবিত্র ভালোবাসা, যে ব্যক্তি তার নিজের বউয়ের ব্লাউজ চুরি করে প্রেমিকাকে গিফট করতে পারে, তার মতো মহান প্রেমিক। হে রবি, সত্যি তুমি মহান। নয়ন সমীকে তুমি নাই, হৃদয়ের মাঝখানে নিয়েছো যে ঠাই। রবি ভাই, আমি সত্যি এই জায়গায় আমি আপনার কাছে দুইটা বন্ডামি করেছেন। একটা হচ্ছে আপনি আপনার বউকে ঠকাইছেন। চুরিটা করলেন কে? মানে ভাই টের পানি এখনো যে তার একটা লাল ব্লাউজ নাই? রাজীব, আজে বাজে কথা প্লিজ বলবেন না। মানে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনি দুইটা অন্যায় করছেন। চুরিটা কি রাতে করছেন না দিনে করছেন? দিনে করছেন। তোর কোনো সমস্যা আছে? আমি যখন হ্যাঁ রাইট, কোনো সমস্যা? কিন্তু আমার বউয়ের ব্লাউজ আমি চুরি করছি, বুক খোলা। কোনো সমস্যা আছে? আমি তো মানতেইছি, আমি একটা দোকানে গিয়ে কিনে দিচ্ছি, আর আপনি সেখানে দোকানে গিয়ে কিনে দেন। আমার এই যে বউয়ের এই পয়েন্টে রাজীব, আমি এই বই না রাজীব, আমি এই পয়েন্টে আসতে, একটা হচ্ছে যে আপনি আপনার বউয়ের সাথে এক ধরনের দুর্নীতি করছেন, তাকে তার একটা বিশ্বাস ভঙ্গতা বেদনা তাকে দিচ্ছেন। আরেকটা হচ্ছে যে বাচ্চা মেয়েটিকে নিয়ে আপনি বসুন্ধরা সিটিতে গেছেন, তার সাথেও তো আপনি এক ধরনের প্রতারণা করছেন। আপনি তাকে পহেলা বৈশাখের শাড়ি কিনে দেওয়ার নামে যে নাটকটা সাজাইলেন যে আমি এই বছর ব্লাউজ কিনবো, আগামী বছর শাড়ি কিনবো, এটাও তো তার সাথে এক ধরনের প্রতারণা। আপনি তো প্রেমটাও ঠিক মতো করতেছেন না। সেটা তো আমি স্বীকার করে নিলাম, এই যে আমি মানে হে পৃথিবীর সমস্ত শ্রোতিগণ যারা তোমরা আমাদের এই শো শোনো, আমি আসিফ এন্তাজ রবি হতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমরা যারা আমাকে ভালোবাসো, আজকে থেকে আমাকে ভালোবাসা বাদ দাও। যে তোমরা যারা আমাকে ইনবক্স করো, আজকে থেকে আমাকে ইনবক্স করা বাদ দাও, তোমরা আসিফ এন্তাজ রবির কাছে যাও। হে আমার প্রিয় শ্রোতৃগণ, আমি আসিফ এন্তাজ রবি সেই প্রেমিক যে তার নিজের বউয়ের ব্লাউজ চুরি করে তার প্রেমিকাকে গিফট করে। হে আমার প্রিয় শ্রোতা, প্রিয় মহিলা শ্রোতাগণ, প্রমিলা শ্রোতাগণ, আমাকে কেউ ইনবক্স করো না। আমাকে ইনবক্স কেন করবো না? এই কারণে যে আমি ফেসবুকে কোনো মেয়ের প্রোফাইল ছবিতে তাকাই না। আমি সবসময় ছেলেদের ছবির দিকে তাকাই। হ্যাঁ, ছেলেদের ছবি। আমি সবসময় একটা কালো পর্দা নিয়ে থাকি। যখনই আমার ওয়ালে কোনো মেয়ের ছবি চলে আসে, আমি সাথে সাথে এই কালো পর্দা দিয়ে ল্যাপটপের স্ক্রিনটা ঢেকে রাখি। ঠিক আছে? আমি কোনো মেয়ের ইনবক্সে ঢুকি না। আজ পর্যন্ত একটা মেয়ে বলতে পারবে না যে তার ইনবক্স সিন করছে। আমার চরিত্র বস কনক্রিটের মতো শক্ত, আমার চরিত্র দুধের মতো শক্ত, মানে দুধের মতো সাদা। ঠিক আছে? আমার চরিত্র অসম্ভব পবিত্র চরিত্র। আমার জাস্ট একটা কৌতূহল বস, যখন আপনার প্রথম রিয়াকশন কি হয় যখন আপনি বইয়ের হাতে ধরা খান? মানে তখন কেমন লাগে একজন বিবাহিত পুরুষ হিসেবে বইয়ের হাতে ধরা খাওয়ার অনুভূতিটা কি? আমি না রবি খুব ভালো ছেলে ছিলাম, আসলে সত্যিকার খুব ভালো ছেলে ছিলাম, সত্যি বলি আপনাকে।
আমি প্রথম প্রেম করি ক্লাস 7-এ নিতু নামের একটা মেয়ের সঙ্গে। কার সাথে? নিতু। এর আগে অন্য একটা মেয়ের নাম বলছেন, যাই হোক, ক্লাস 7 প্রেম নিতু। আমাদের রংপুরে একটা বিল আছে, চিকলির বিল, যেটা আমাদের কাছে সমুদ্রের মতো। নিতু আর আমি সেখানে ডেট করতাম। একদিন গেলাম, ক্লাস 7-এই ডেট করা শুরু করছেন? হ্যাঁ, ক্লাস 7-এ। একদিন গেলাম, গিয়ে দেখলাম চিকলির বিলে, তখন ছিল শীতকাল, চিকলির বিলে পানি কম থাকে, কিন্তু গিয়ে দেখলাম চিকলির বিলে পানি হঠাৎ করে চারিদিকে কানায় কানায় পড়ল। কেন? কারণ আমার প্রেয়সী নিতু সেদিন আমার অপেক্ষায় থাকার সময় হু হু করে কেঁদেছে। তার কান্না দিয়ে চিকলির বিলের পানি কানায় কানায় ভরে গেছে। আমি নিতুকে গিয়ে বললাম, নিতু, নিতু তুমি কাঁদছো কেন? নিতু, আমার জন্য কাঁদছো? আমি তো মাত্র 5 মিনিট দেরি করে এসেছি নিতু। 5 মিনিট এসে চিকলির বিল ভরে? 5 মিনিটেই। নিতু, তুমি আমাকে এত ভালোবাসো, 5 মিনিট দেরি করে এসেছি জন্য তুমি এত এত কেঁদেছো? নিতু কাঁদতে কাঁদতে বললো, হ্যাঁ আমি কাঁদতেছি অন্য কারণে। কি কারণে কাঁদতেছ? নিতু আমাকে তুই করে বলতো, আমি তুমি করে বলতাম। আমাকে বলে, আমি বাংলায় খুবই খারাপ পরীক্ষা দিচ্ছি, আজকে বাংলা পরীক্ষা ছিল, খুবই খারাপ পরীক্ষা দিচ্ছি, আমি বাংলায় ফেল করব এবং আমার বাসায় মারবে। একজন প্রেমিক তার প্রেমিকা বাংলায় ফেল করছে, একজন প্রেমিক প্রেমিকার জন্য কি করতে পারে? কি করতে পারে বলেন রবি ভাই? আমি সেই প্রেমিক নিতুকে কথা দিয়েছিলাম, না নিতু, কালকে আমার ইংরেজি পরীক্ষা আছে, কালকে আমি ইংরেজিতে ফেল করব, তাও তুমি নিতু কেঁদো না। আমি কালকে ইংরেজিতে ফেল করবো কথা দিয়ে যাচ্ছি নিতু। আমি তো খুব ব্রাইট স্টুডেন্ট ছিলাম, আপনি জানেন, পড়ু, আমি ছোটবেলা থেকে খুব পড়ি। আপনি তো কালীনারায়ণ বৃত্তিটা পাইছিলেন, তাই না? আপনার নামেই ওই বৃত্তির প্রচলন করা হয়। আমি পরের দিন সত্যি সত্যি ইংরেজিতে ইচ্ছা করে কোন প্রশ্নের উত্তর দিয়ে আসিনি। তারপর কি হয়েছে জানেন রবি ভাই? খুবই মর্মান্তিক কাহিনী। রেজাল্ট বের করার পর রেজাল্ট বের হলো, নিতু ঠিকই পাস করলো, আমি ফেল করে গেলাম। আমি ক্লাস 7-এই থাকলাম, নিতু ক্লাস 8-এও। কিন্তু নিতু আমাকে তুই করে বলতো, পয়েন্ট ইট ইওর অনার, নিতু আমাকে তুই করে বলতো। তার তুই করে বলার অধিকার আরো বেশি করে জন্মালো, কারণ নিতু ক্লাস 8-এ পড়ে, আমি ক্লাস 7-এ পড়ি। নিতু বলে, তুই আমার ছোট ভাই। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে না। তার চেয়েও বড় কষ্ট নিতু আমাকে কি দিয়েছে জানেন? কি? ক্লাস 8-এর একটা ছেলের সঙ্গে সে প্রেম শুরু করেছে। এই নিতুর জন্য আমি এত কিছু ত্যাগ করেছি, ইংরেজিতে ফেল করেছি স্বেচ্ছায়, সেই নিতু আমাকে ছেড়ে গেছে। আমি আর ভালো থাকতে চাই না, আমি নষ্ট হয়ে যাব। আমি পৃথিবীর নষ্টতম ছেলে হতে চাই, আমি পৃথিবীর নষ্টতম মানুষ হতে চাই। আমি আর ফোন দাও এই নষ্ট ছেলের সঙ্গে যারা নষ্টামি করতে চায়, আমি আর ভালো 58151926 এই নম্বরে। রাজীব, এই জায়গাটা এসে না আমার চোখে পানি এসে গেল। পৃথিবীর যত বিখ্যাত ক্রিমিনাল আছে, লাইক জ্যাক দি রিপার, এই টাইপের যত বিখ্যাত ক্রিমিনাল আছে, তাদের লাইফ হিস্ট্রি ঘেটে দেখা গেছে যে তাদের মধ্যে মানে ক্রাইম জিনিসটা ঢুকছে শৈশবের কোনো খারাপ স্মৃতি থেকে। হয়তো বাবা মার বিচ্ছেদ, হয়তো বা বাবা তাকে ছোটবেলায় পিটাতো, হয়তো বা মা কিছু অপরাধ ছিল, এই কারণে তারা ছোটবেলা থেকে তাদের এক ধরনের মানসিক পীড়নের কারণে তারা ক্রিমিনাল হয়ে গেছে। আপনি যে এই শহরের সবচেয়ে বড় খেলা বালক, আজকে প্রমাণ পেলাম। কারণ ক্লাস 7-এ সেই অতি শৈশবে আপনার কোমল হৃদয়ে, মেয়েটার নাম কি বললেন বস? নিতু আপনাকে ফেল করিয়ে এক ক্লাস উপরে উঠে একজনের সাথে প্রেম করেছে। এখান থেকে আপনি ক্রিমিনাল হয়েছেন। এই জন্য কবি বলেছেন, সবসময় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। রাজীব হাসানকে তোমরা ঘৃণা করো না, রাজীব হাসানকে তোমরা ভালোবাসো। ফোন দাও, রাজীব হাসানকে ভালোবেসে তোমরা SMS করো 2221 এই নম্বরে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। তবে তার আগে তোমাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি, রাজীব খুব বড় ক্রাইসিসে আসে। রাজীব আরেকটা মেয়ের আছে, এটা আমি আছে বলছি। রাজীব আরেকটা মেয়ের সঙ্গে ওই আমার উচ্চারণ খারাপ, কিন্তু আপনি যে দাবি করছেন আমার উচ্চারণ ভালো, এটা আপনার আমি আসে বললে সমস্যা নাই। আচ্ছা, কিন্তু আপনি যখন আছে তো রাজীব যেমন একটা মেয়ের সঙ্গে বসুন্ধরা সিটিতে ধরা খাইছে এবং ভাবি সেটা দেখছে। এখন ভাবিকে ঠান্ডা করা প্রয়োজন, ভাবিকে ম্যানেজ করার জন্য রাজীব কি বলবে, তোমাদের মাথায় যদি খুব সুন্দর আইডিয়া থাকে কি বললে রাজীব ভাবিকে ম্যানেজ করবে, তার বউকে ম্যানেজ করবে, তাহলে তোমরা সেই আইডিয়াটি পাঠাও 2221 এই নম্বরে। প্রথমে লিখে ABC বেন্টোস, একটা স্পেস দাও, সেই আইডিয়াটি লিখো, আর একটা স্পেস দিয়ে তোমার নামটি লিখো এবং পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। তোমাদের সেই সব আইডিয়া নিয়ে আলোচনা করবো, কারণ যেভাবেই হোক রাজীব তো আমাদের পর কেউ না, রাজীব তো আমাদের আপন। ছেলেটা না হয় ছোটবেলায় একটা দুর্ঘটনার কারণে আজকে একটা নষ্ট ছেলেতে পরিণত হয়েছে, তা বলে তো রাজীবকে আমরা ফেলে দিতে পারি না। তাকে তো সুস্থ করতে হবে, তাকে তো রিহ্যাবিলিট করতে হবে, তাকে তো মেরে ফেলা যাবে না, তাকে তো জেলে ঢোকানো যাবে না। রাজীব
বাস আপনি এই ব্রেকে চাইলে এখন গিয়ে ব্লাউজ কিনে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। ছোট্ট একটা বিরতি নিচে, বিরতি পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব, হাসান। রাজীব, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনার উপর আমার যত রাগ ক্ষোভ ছিল সব তো মারছেন, মেরেই আমার হাত পা ভাঙছেন। সত্য কথা কেউ সহ্য করতে পারে না, কিন্তু আমি সত্য বলেই যাব। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সর্বজন। না রাজীব, আমরা আপনার উপর রাগ নেই। আপনি শৈশবে আপনি যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় যে কোনো মানুষ আপনার চাইতে আরো বড় ধুরন্ধর হওয়ার কথা ছিল, তা আপনি তো অল্প ধুরন্ধরই আসেন। আসলে আমাদের সবার উচিত হচ্ছে আমাদের ছোটবেলাটাকে স্মরণীয় করে রাখা, এবং আমাদের উচিত হচ্ছে শিশুদের প্রতি সদয় হওয়া, শিশুদের প্রতি ভালো আচরণ করা, এবং শিশুদের সামনে এমন কোনো কাজ না করা যাতে শিশুরা খারাপ কিছু শেখে। কারণ একটা মানুষ ক্রিমিনাল হবে না আসিফ এন্তাজ রবির মতো ভালো মানুষ হবে, সে রাজীব হাসান হবে না আসিফ এন্তাজ রবি হবে, সে বদমাইশ হবে না রবির মতো মেধাবী হবে, এটা ডিপেন্ড করে তার শৈশবের ওপর। শৈশব ভালো যার, ভবিষ্যৎ আসিফ এন্তাজ রবির মতো তার। শৈশব খারাপ যার, ভবিষ্যৎ রাজীব হাসানের মতো কুৎসিত তার। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। হ্যাঁ, অবশ্যই। আপনি আজকে কালো গেঞ্জি পরে টি শার্ট পরে এসেছেন, খুবই সুন্দর দেখাচ্ছে রবি। কালো প্যান্টও পরে এসেছেন, খুবই অদ্ভুত। কালো গেঞ্জির সঙ্গে কালো প্যান্ট, নাইস। কাকতালি ভাবে আমাদের হেডফোনটা কালো, মানে সব মিলাই খুবই। মাইক্রোফোনও কালো, খুবই। আপনি নিজেও কালো। আমি নিজেও কালো। আপনার মনটাও কালো। মনটা, হ্যাঁ, মনটা হয়তো এখনো পুরোপুরি কালো হয়নি, ধূসর কালো হয়ে যাবে। না বস, কালো ছিল, এখন ওই মানে বেশি কালো পড়তে পড়তে ওটা এখন অন্য কালারের দিকে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আপনি এরকম কালোময় হয়ে আছেন কেন, এবং আপনি একটা কালো ব্যাজ ধারণ করছেন। আমি দেখলাম যে আপনি যে শোক দিবসে মানুষ ধারণ করে কোনো শোকের প্রতীক হিসেবে, আপনি কালো ব্যাজ পরেছেন। আজকে কি আপনার বিশেষ কোনো দিন কিনা? অবশ্যই আজকে বিশেষতম দিন বস, এটা। কিন্তু আপনি এরকম শোকের দিন? এটা অবশ্যই শোকের দিন বস, এটা আমরা অফ এয়ার আলোচনা করি, অন এয়ারে না। আমরা অন এয়ারই বলি। একটু বলেন না প্লিজ, আমার খুবই কালো টি শার্ট, কালো প্যান্ট, কালো ব্যাজ। কালো ব্যাজ। আজকে আমার অ্যানিভার্সারি। সেকেন্ড অ্যানিভার্সারি। বুঝলাম না বিষয়টা, মানে প্যাচ লিখে যাচ্ছে বস। আমি এমনিতে অঙ্কে দুর্বল, জীবনের হিসাবে আমি খুবই দুর্বল। আজ থেকে 2 বছর আগে। 2 বছর আগে? আপনি একটু 16 বছর। এটা তো বউ। আচ্ছা, এটা হচ্ছে খাওয়া প্রাণী। আচ্ছা, বুঝেন না। আজ থেকে 2 বছর আগে এই দিনে আমার সাথে জর্জিয়া পরিচয় হয়েছিল ফেসবুকে। আচ্ছা, আজকে সেই বিশেষ দিন। সেই বিশেষ দিন উপলক্ষে আমি সবকিছু কালো করেছি। এই অসাধারণ মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছে এবং আমি অসম্ভব আনন্দিত আজকের দিনটির কথা ভেবে। কিন্তু আপনার আজকে আপনি বাস, মানে এই মেয়েটার সঙ্গে পরিচয় না হলে আমার জীবনটা হয়তো অন্যরকম। কিন্তু কালো আমি আর্য হতাম না। কিন্তু কালো কেন? আপনি আজকে হলুদ পরে আসতে পারবেন। হলুদ হচ্ছে উৎসাহ করবেন না, ঠিক আছে? জর্জিয়া এই শো শুনতেছে, ও যদি আমরা আসিফ এন্তাজ রবির ছবি তুলে আমি ছবিটা ফেসবুকে পোস্ট করতেছি। এই কালো বস বাই চান্স হয়ে গেছে, বাই চান্স হয়ে গেছে। এটা জর্জিয়া মোটেও না। আমি তো প্রায়, আমার কালো রং আমার প্রিয়, ঠিক আছে? কালো রং আমার প্রিয় হয় বস। না, কিসের হয়? আমি বস মেয়েরা খুব পজিটিভ। না, মেয়েরা পজিটিভ তো আপনার ব্যাপার হয়। জর্জিয়ার রাগ সম্পর্কে আপনার ধারণা নাই। আমি প্রেমিকার বউয়ের সঙ্গে পার্থক্য কি জানেন? কি? একটাই পার্থক্য, প্রেমিকার কখনো বাজার করতে পারেন, এছাড়া সব মিল আছে, সেম টু সেম, একদম। আপনি কি পরিমাণ শোকের মধ্যে আছেন সেটা আমি জানি রবি ভাই, এবং আমার সমবেদনা আপনার প্রতি থাকলো। আমি জানি আপনি খুবই কষ্টের মধ্যে আছেন এবং এই কষ্টগুলো আপনি ভুলে থাকতে চান, কিন্তু এই বিশেষ দিনগুলো আপনার সেই কষ্টকে খুঁচিয়ে তোলে। আপনার কাছে মনে হয় ইস। আজকে তারিখ কত জাহিদ? মোটেও না 21 তারিখে না 20 তারিখে ছিলাম। যাই হোক, আমি আপনার ডেট বলবো না, এটা আমাদের পার্সোনাল বিষয়। কিন্তু মোটেও বিষয় আপনাকে একটা আমি গল্প বলি বস। আপনি আগে আমার গল্প শুনেন। না, এই গল্পটা শুনেন বস। এই গল্প আপনি আশা হারাবেন না, আশা হারানো পাপ। আগে তো রোমান ক্যালেন্ডার ছিল, এখন হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। একটু জ্ঞানের কথা বলি, কারণ জ্ঞানের কথাও আমাদের শ্রোতাদের জানা জরুরি। অবশ্যই। আগে ছিল রোমান ক্যালেন্ডার, তারপর হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা নামকরণ হচ্ছে গ্রেগর নামের একজন পোপ ক্যালেন্ডার, রোমান ক্যালেন্ডার সংস্করণ করছে, কারণ ওই ক্যালেন্ডার কিছু সমস্যা ছিল। ওই ক্যালেন্ডারটা সৌরবর্ষটাকে ঠিক মতো মাপতে পারতো না। এই ধরেন
4 কি 5 মিনিটের এদিক ওদিক সমস্যা ছিল। এটা হয়তো মনে হতে পারে 4-5 মিনিটের এদিক ওদিক সমস্যা কি, কিন্তু যখন 1-2 হাজার বছর পার হয়ে যাবে তখন এই 4 মিনিটটা 1000 দিয়ে যখন গুণ করবে তখন এটা অনেকগুলো দিনে পরিণত হয়। রাইট। যার ফলে রোমান ক্যালেন্ডারে যখন ডিসেম্বরে শীত হওয়ার কথা, যেহেতু ওই 4 মিনিটের গড়বড় ছিল, তখন তাহলে ডিসেম্বরে গরম। যখন ধরেন সেপ্টেম্বরে অটাম হওয়ার কথা, তখন হচ্ছে রেনি সিজন। তখন এই সমস্যাটা একজন ধরতে পারলো যে আগের রোমান ক্যালেন্ডারে একটা প্রবলেম আছে, যে 4 মিনিটটা ওই 4 মিনিটটা ঠিক মতো কাউন্ট করতে পারে নাই। এই কারণে এই সমস্যার সমাধান করা হয়েছে, এবং তখন ঠিক মতো ক্যালেন্ডারটাকে ঠিক মতো ইতিহাসের পথে নিয়ে আসার জন্য পৃথিবীর ইতিহাস থেকে 19টা দিন মুছে ফেলা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আমি এক্স্যাক্টলি তারিখটা আমি বলতে পারবো না, তবে একটা নির্দিষ্ট ডেট থেকে একটা 19 দিন এই তারিখটা নাই, 19টা দিন মুছে ফেলা গেছে রবি ভাই। আপনি চাইলে অনায়াসে 20 এপ্রিলকে মুছে ফেলতে পারবেন, আপনি চাইলে 21 এপ্রিলকে মুছে ফেলতে পারবেন রবি ভাই। আপনি হতাশ হবেন না। ভুল মানুষ করে, ভুল করাটা সমস্যা না। আপনি আমার যে কি বিশাল ফাপড়ে ফেলতেছেন। আমি আপনাকে বলি, আমি যে সাপের খামারে গেলাম না, সাপের খামারে যা অনুভূতি পেয়েছে, আমি তো প্রথমে বুঝি নাই যে সব ফোঁস করতেছে। আমার প্রথমে কি মনে হয়েছে জানেন? মনে হয়েছে যে আপনার প্রেমিকার কথা, কারণ জর্জিয়া হচ্ছে এরকম রাগী, ও যখন রেগে যায় বা সিরিয়াসলি এরকম সাউন্ড করে, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি গ্লোরিয়া জিন্স, একদম এইভাবে করে। আমার কাছে আমি সাপের খামারে, কোন সাপ? এটা হচ্ছে কিং কোবরা। কিং কোবরা এটা প্রেস্টিজিয়াস। প্রেমিকাকে সাপের সঙ্গে তুলনা করলে কিং কোবরার সঙ্গে জর্জিয়ার মেজাজ হচ্ছে এইরকম। এখন আপনি যে ফাইলিমিটা করতেছে, ও যদি কোনো কারণে ধরতে না পারে, এই যে আমি ব্রেকে বেরোবো ফোন দিয়ে, এটা শোকের দিন, এটা তোমার জন্য শোকের দিন, এটা তোমার বস, আমার জীবন না তেনা হয়ে যাবে বস। আপনি আপাত মস্তক কালো, কালো ব্যাস। আমি কালো বস, আমি কালো না বস, আমি নর্মাল প্যান্ট। আচ্ছা, আপনি ছবি দিয়ে পোস্ট করে দিন। ঠিক আছে, মানে এটা আমি আজকের দিনের কথা মাথায় রেখে বস কালো টি শার্টটা পরি নাই, ঠিক আছে? এমনি বস, না আপনি এতগুলি প্রেম করেন, ঠিক আছে, আমি একটা প্রেম করি, এইটাকে একটু শান্তিপ্রিয়, একটু শান্ত ভাবে করতে দেয়। সরি বস, ভুলে গেছি। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন, দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসিবারে তেমরে অবসর। রবীন্দ্রনাথ বলছিলেন না বস? রবীন্দ্রনাথ বলছিলেন। তো জর্জিয়ার সাথে আমার আপু, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি শোর শুনছেন, হয়তো নাও শুনতে পারেন, আমি জানি শোর শোনার সম্ভাবনা বেশি। আসিফ এন্দাজ রবি আজকে কালো জামা পরে আসে নাই। আসিফ এন্দাজ রবি আজকে হলুদ জামা পরে এসেছে, কারণ হলুদ হচ্ছে উৎসবের প্রতীক। রাইট। আসিফ এন্তাজ রবি আজকে হলুদ প্যান্ট পরে এসেছে, কারণ হলুদ হচ্ছে উৎসবের প্রতীক। আসিফ এন্তাজ রবি আজকে আপনার দিয়ে গিফট করা 251টা টাইয়ের মধ্যে বেছে বেছে হলুদ টাইটা পরে এসেছে। রাইট, কারণ হলুদ হচ্ছে উৎসবের প্রতীক। আর কিছু বলতে হবে না বস? আর কিছু? থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। মানে না বস, এই বয়সে এসে না প্যারা খেতে আর ভালো লাগে না বস। আমি বুঝি বস, আপনার কষ্টটা আপনি বুঝেন না বস? আমার কষ্ট যদি আপনি না বুঝেন, আপনার কষ্ট যদি আমি না বুঝি, তাহলে বুঝবে কে? যে বুঝবে জীবনে না, আপনার বউ বুঝবে জীবনে না, আমার বউ বুঝবে। আই হোপ এই শো আমার বউ শুনতেছে না, শুনলে বস অন্য দিক থেকে প্যারা অনেক, কি যে একটা জটিল ত্রিকোণমিতিক জীবন, ঠিক আছে? না আজকের অ্যানিভার্সারির কথা না বললে এদিকে এ খেপে যাবে, বললে ও খেপে। অনেক আমি কি এই জীবন চেয়েছিলাম রাজীব? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? ওই যে লেদ মেশিন আসছেন, লেদ মেশিন চাকতি ঘুরাইলে দেখবেন এক পাশ থেকে একটা প্রেসার দেওয়ার জন্য আসে, আর এক পাশ থেকে একটা প্রেসার দেওয়ার জন্য আসে। চাকতি যত ঘোরানো প্রেসার, মাঝখানে জিনিসটা ধরার জন্য। আপনি লেদ মেশিনের মাঝখানে। এক্স্যাক্টলি আমার জীবন, আমার এটা নিজেকে আর মানুষ মনে হয় না, নিজেকে একটা স্যান্ডউইচের কাবাব মনে হয় বস। পুরো এই সাইড থেকে এই সাইড থেকে কিভাবে সম্ভব বস? আমি ভাবছিলাম কি জানেন, জর্জিয়া তো অনেক দূরে থাকে, আমি একটা লোকাল প্রেম কিছু একটা উপকার কিন্তু বস হয়েছে, একটা উপকার হয়েছে। আপনার হাইট দুই দিকে চাপ দেওয়ার কারণে আপনার হাইট একটু বেড়ে গেছে। রাইট। আপনি চিরদিন আক্ষেপ করছেন আপনার হাইট কম, আজকে আপনার কমপক্ষে 2 থেকে 2.5 ইঞ্চি হাইট বেড়ে গেছে। দুই পাশ থেকে চাপ দেওয়ার কারণে বেড়ে গেছে। এইটা কিন্তু এই পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো, ফিরে আসার পর আমরা শোনাবো
আমাদের সিসিটিভি ক্যামেরায় আবারও রবি এবং রাজীবের দুইটা ক্লিপ ধরা পড়ছে। সেই ক্লিপটা আমরা শোনাবো, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। রাজীব, আমি এখন প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি ব্রেকের পর আমাকে যে প্রশ্নটা করেন সেই প্রশ্নটা আমি করতে চাই আপনাকে। রবি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি মোটেও ভালো নাই রাজীব, কারণ আপনার এই ফাঁদে আমি খুব সহজে পা দিচ্ছি। ব্রেকে আমরা গেলাম, ব্রেকটা আমাদের খুব ভালো কাটে, আমরা খুব চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা ব্রেকটা কাটাই। কিন্তু আপনি আজকে ছুটে অন্যদিকে চলে গেলেন, কোথায় গেলেন বুঝলাম না। এবং আমরা 8 মিনিটের ব্রেক ছিলাম। 8 মিনিটের ব্রেকে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আপনি আগে একটা কালো ব্যাজ ধারণ করেছিলেন, ইন্টারেস্টিংলি আপনার কালো ব্যাজ এখন 2টা। খুব ইন্টারেস্টিং। মানে কি এমন ঘটলো এই 8 মিনিটের মধ্যে যে আপনি ডানিয়ে তো একটা কালো ব্যাজ পড়তেছেন, বামিয়ে তো একটা কালো ব্যাজ পড়তেছেন, 2টা কেন কালো ব্যাজ? আমার উপর দেওয়া কাল বৈশাখী ঝড়। আচ্ছা, এই জন্য কাল ব্যাজ, ঠিক আছে, কাল বৈশাখী বলে একদম, মানে একদম আপনি যখনই কালোর প্রসঙ্গটা বলছেন প্রথমে আমাকে ছবি দাও। আমি প্রথমে খুঁজতেছিলাম যে পুরানো কোন ছবি আছে কিনা, পুরোনো সব ছবি তো পাঠাইছি, বলে বাধ্য একটা সেলফি তুলে পাঠাইলাম। তারপর কালো কেন, কেন এমন সব বেসিক প্রশ্ন বা যেটার উত্তর নাই। মানে যেটা হয়, আমি যখন শোতে আসি বস, তখন আমি কি পরে আসি না, আমি জামা কাপড়, আপনি জানেন আমি জামা কাপড়ের ব্যাপারে খুবই উদাসীন। আমি একদিন খুব আপত্তিকর অবস্থায় চলে এসেছিলাম, আপনার খেয়াল আছে হয়তো, গামছা পরে চলে আসছি। মানে আমি শাওয়ার নিয়ে টাওয়েলটা জড়ায়, আমি আর প্যান্ট পরার কথা খেয়াল নাই, তাড়াহুড়া করে টাওয়েল পরে চলে আসছি। ভাগ্যি সেটা একটা রেডিও, এই জন্য ইজ্জতটা সেই যাত্রা রক্ষা পাইছে। আজকেও তো আমি হাতের কাছে যা পাই আমি ওইটা গায়ে দিয়ে চলে আসি। আমি একদিন এমনও দিন গেছে, আমি মৃত্যুর একটা ফতুয়া পরে আমি বাড়ি চলে গেছি, রাস্তায় নামার প্রতি সবাই আমার দিকে তাকায় গেছে। ব্যাপার কি, পরে খেয়াল হলো যে আমি মৃত্যুর ফতুয়া পরে চলে আসছি। আমি হাতের কাছে যা পাই। শাড়ি কোনোদিন পরেন নাই ভুল করে? না, শাড়ি পরাটা না খুবই ঝামেলার বিষয়, খুবই ঝামেলার বিষয়। মানে ওটা অনেক, কিন্তু রবি, আমার যতদূর মনে পড়ে, এবং আমরা তো অলমোস্ট প্রায় প্রত্যেক শোতে আমরা ছবি তুলেছি, আমরা অনেক ছবি পোস্ট করেছি, আমাদের সেই ছবিগুলো আমাদের ফেসবুক পেজে পাওয়া যাবে। আপনি কোনোদিনও কালো জামা পরে আসেন না, এবং আমি ভাবতাম যে আপনি কালো রংটা হয়তো, আমার হাতে গোনা 4-5টা ড্রেস আছে, তার মধ্যে 3টা ড্রেসের রঙই কালো, ঠিক আছে। এবং আমি প্রায় এইসব বলে না, আমাদের ফেসবুক পেজে আমাদের শ্রোতারা যাক, গিয়ে দেখুক যে কতদিন আপনি আমাদের সাথে কালো ড্রেস পরে এসেছেন। আপনি কি বিশেষ দিনের জন্য কালো ড্রেস বেছে নেন? এটা একটা আমার জন্য একটা আনন্দের দিন, আজকে আমার জন্য একটা ছোটখাটো ঈদ। আমার ফোনটা নেই, আজকে হচ্ছে একলাবতীর জন্মদিন, না সরি, কালকে একলাবতীর বাংলা পরীক্ষা। তো কালকে যাতে একলাবতী পরীক্ষায় ফেল করে, এই জন্য। হ্যালো একলাবতী, তুমি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি। কেমন আছো? বাংলা পরীক্ষা না? কি পরীক্ষা তোমার? বাস 101 এক্সাম। কি তুমি ক্লাস কি পরীক্ষা, মানে বুঝলাম না ব্যাপারটা কি? বাস 101 এক্সাম, দুপুরে একবার বললাম না? বাস 101 এক্সাম মানে এটা কি টায়ার কিছু বাস্ট করতে হয়, এরকম কিছু? না, এরকম কিছু না। তখন আধা ঘন্টা পর আমাকে বিরক্ত করা। আমি আজকে একলাবতী আমাকে বলছে কালকে আমার পরীক্ষা আছে, খুব সিরিয়াসলি আমি সকালে ফোন দিছি। এবং সকালে ফোন দিছি কেন, কারণ আমার আশিফ হলে লেখা ছিল যে প্রিয়জনের কণ্ঠস্বর শুনে দিন শুরু করা শুভ। এই জন্য আমি হ্যাঁ, একলা শোনো কি হয়েছে, প্রিয়জনের কণ্ঠস্বর শুনে দিন শুরু করা শুভ। সে আমাকে ফোন দিছে 2টায়। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি প্রিয়জনের সিরিয়াল এই যে চলতেছিল সকাল 8টা থেকে, আমার কাছে এসে থামছে 2টায়। বুঝছো তো? এটা একদম সত্যি। একলা তোমাকে একটা কথা বলি, রাজীবকে তুমি কত দিন ধরে চেনো? 4 বছর। 4 বছর রাজীবকে চেনার জন্য যথেষ্ট সময় না। রাজীব সবার আগে আজকে সকালে যাকে ফোন দিছে তার নামটা আমি নাইবা বললাম, শুনলে তুমি খুবই কষ্ট পাবা। এবং দুপুর 2টা পর্যন্ত যে তুমি সিরিয়াল পাইছো, এটা তো বিশাল ব্যাপার। না শোনো, আমি তোমার সম্পর্কে শুরুর আগ পর্যন্ত কি সে ফোনই করতেছিল? হ্যাঁ, প্রোগ্রাম শুরুর আগ পর্যন্ত সে ফোনই করতেছিল। এবং তোমার সম্পর্কে, মানে আমি একলা এটা বলতে চাই না, কারণ কালকে তোমার পরীক্ষা, আমি চাই না তুমি মানসিকভাবে আপসেট হয়ে যাও। মানে রাজীব কি বলছে জানো? না, জানি না। রাজীব বলছে যে মানুষের শরীরে ফোড়া হয়। হ্যাঁ,
হাতে ফোড়া হয়, পায়ে ফোড়া হয়, পেটে ফোড়া হয়, বুকে ফোড়া হয়, কপালে ফোড়া হয়, ঠিক আছে? তো এইসব ফোড়ার সুবিধাটা কি? মানে ফোড়াতে একটা অসুবিধা, ওটা ব্যথা করে, ওটা কেটে ফেলে দিতে হয়। কিন্তু কিছু কিছু ফোড়া হয় পিঠে, একদম শির দ্বারায়, যেখানে হাতের আঙ্গুল পৌঁছায় না, শুধু যন্ত্রণাটা আছে। বস একলাবুটিন এরকম একটা ফোড়া পারলে আমার একটু বাঁচান, সিরিয়াসলি। মানে আমি আরো অনেক কথা বলছি, যেহেতু কালকে তোমার বাস্ট 1 পরীক্ষা, আমি তোমাকে আজকে বাস্ট করে দিতে চাই না। একলাবতী তোমার সম্পর্কে রাজীব এমন সব কথা বলে, আমি অনিয়ারে বলার যোগ্য না। একলাবতী গুলো তুমি ঠিকঠাক ভাবে বোঝোনি। কি বুঝিনি? মানে এই কথাটার গভীরতা তুমি বোঝোনি। কিরকম বলো তো? এই যে এমন একটা ফোড়া যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু কখনো কিন্তু ভোলাও যায় না। রাইট। তোমাকে রাজীব একটা স্থায়ী যন্ত্রণা হিসেবে দেখে। স্থায়ী যন্ত্রণা না, ঠিক স্থায়ী অনুভূতি। ও, স্থায়ী অনুভূতি। আচ্ছা, তুমি সুন্দর সুন্দর জিনিসগুলোকে এরকম বাজে ভাবে ব্যাখ্যা করো কেন? কিছু কিছু মানুষ আছে যাদের গভীরতাটাই খুব কম। টিউবওয়েল 2 ধরনের হয়, একটা হচ্ছে নলকূপ আর একটা হচ্ছে ডিপ টিউবওয়েল। রবি হচ্ছে নলকূপ, ঠিক আছে, যাতে শব্দ পানি বের হয় না, মানে ক্যাঁ শব্দ কাটে কিন্তু পানি বের হয় না। আর আমি হচ্ছে গভীর নলকূপ। কে তুমি? হ্যাঁ। তোমার গভীরতা তো, আচ্ছা তোমাকে আমি বসুন্ধরা সিটি পর্যন্ত, আমি তোমাকে বলি, তোমাকে আমি সবার শেষে ফোন দিছি, এটা খুবই সত্য। কিন্তু এইটা তোমাকে বুঝতে হবে, একটা সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা সবার শেষে বক্তব্য দেয়। একটা সভায় সবচেয়ে আলোক করে থাকা মানুষটা সবার শেষেই মঞ্চে ওঠে, ঠিক আছে? এর আগে থাকে প্রধান অতিথি, বিশেষ অতিথি। ততক্ষণে দর্শক সারি অর্ধেক ফাঁকা হয়েছে। এক্স্যাক্টলি। কিছু কিছু ক্ষেত্রে না, আমরা ছোটবেলায় যখন ফুটবল খেলতাম মাঠে, ঠিক আছে, আমাদেরকে বলা হয়তো দুধ ভাত, ঠিক আছে, ধরো খেলা 90 মিনিটে, আমাদেরকে 89 মিনিটে নামাই দেওয়া হইতো। পাড়া সব বাচ্চা বাচ্চা ছেলে নেমে, ওরা গোল দিলেও হিসাবে আসবে না, না দিলে আমরা ধরো মাঠের এই প্রান্ত থেকে প্রান্ত দৌড়ায় দিয়ে একবার আচার টাচার খেয়ে তারপর খুশি মনে বাসায় ফিরতাম যে ফুটবল খেলছি বড় ভাইদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আমারও হতো। ছোটবেলায় দুধ ভাত হইতো, আমার কাজিনরা খেলতো, আমাকে নিত না। তো দুধ ভাত যখন নিত, তো গোল টোল দিত, আমি জানতাম আমি দুধ ভাত, আমি বাসায় এসে বলতাম আমি একটা পাস দিছি, আমি এমন একটা বল করছি, একটু হলেই ফুটবল খেলতা। হ্যাঁ, কথা ঘুরাবেন না রাজীব, কথাটা শেষ করতে দেন। একলাবতী, রাজীব তোমাকে একদম দুধ ভাত হিসেবে ট্রিট করে, কারণ সে দুধে ভাতে থাকতে চায়। প্রত্যেকটা মানুষই ভালো থাকতে চায়, তোমার এটা বুঝতে হবে রবি ভাই। না, আমি সেটা বোঝার চেষ্টা করতেছি। সে বোঝার চেষ্টা করার লাভ নাই, আপনি হচ্ছেন নলকূপ, পানি বের হবে না, বুঝছেন? বুঝতে হলে গভীরতা দরকার, ঠিক আছে? আচ্ছা একলাবতী, শোনো, আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখছি। হ্যাঁ বলো। এবং তুমি জানো যে মানে আমি তোমাকে নিয়ে অজস্র কবিতা লিখছি। এই পর্যন্ত বাংলা সাহিত্যে যত কবিতা লেখা হয়েছে, এবং তার মধ্যে সবচেয়ে রোমান্টিক কবিতাগুলো সবই আমার। কিন্তু নেহাত সময় করে, হ্যাঁ, বিভিন্ন নামে আমি লিখছি। কখনো সুনীল গঙ্গোপাধ্যায়, কখনো সুনীল জয় গোস্বামী, অনেক ছদ্মনামে, শক্তি চট্টোপাধ্যায়, অনেক ছদ্মনামে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ভাই জানো মজার ব্যাপার কি? আমি তখন ছোট, যখন রাজীব ভাইয়ের সঙ্গে আমার ফার্স্ট পরিচয় হয়, আমি ক্লাস 9-এ পড়ি, সে আমার এসব কবিতা পাঠায়, বুঝছো? লাইক ওই যে টেলিফোন আসার কথা, সেই টেলিফোন আসে না, সে বলে সে লিখছে। তখন আমার পড়াশোনার গণ্ডিও খুব লিমিটেড। আমি অবাক হয়ে ভাবি একটা মানুষ এত সুন্দর লিখে কিভাবে। আচ্ছা।